যিনি আমাদের বর্তমান সরকারের এলজিআরডি মিনিস্ট্রি দায়িত্বে যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন এবং তাকে সেই মন্তব্য করার কারণে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাকে কোনো ধরনের জামিন দেওয়া হয়নি। আমাদের আইনজীবী মারফত আমরা জানতে পেরেছি যে যিনি জাজ, যে কোর্টে এই মামলাটি বর্তমানে আছে, সেই জাজ পর্যন্ত শঙ্কিত। যদি তাকে জামিন দেওয়া হয় তাহলে হয়তো সেই বিচারকের উপর কুদৃষ্টি পড়তে পারে বা সেই বিচারক হয়তো সরকারের রোষানলে পড়তে পারে। মত প্রকাশের স্বাধীনতা এটি আমাদের সংবিধানের একটি মৌলিক অধিকার। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 39-এ একটা পার্টে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে এবং আন্তর্জাতিক আইনেও ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 19-এও মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। এখন মত প্রকাশের স্বাধীনতার আলাপটা আসলে কেন আসে বারবার? বাংলাদেশের মধ্যে মত প্রকাশের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ চিত্র নিয়ে আসলে মূলত আলোচনা। আমরা যদি দেখি যে স্বাধীনতার পরে গত 55 বছরে মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষার বিষয়ে যারা দায়িত্বে ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা কি করেছেন এবং তাদের সুরক্ষার চেয়ে তারা কতটুকু লঙ্ঘন করেছেন, আমরা যদি বিষয়গুলো আরো একটু স্পষ্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের কালো যুগ বলা হয় আওয়ামী লীগের 17 বছরের শাসনামল। সেখানে শুধুমাত্র একটা কার্টুন আঁকার কারণে আমাদের লেখক মুস্তাক ভাইকে কারাগারে কাস্টোডিয়াল টর্চার করে তাকে সেখানে হত্যা করা হয়েছে। শুধুমাত্র কার্টুন শেয়ার করার কারণে কার্টুনিস্ট কিশোর ভাইকে খুন করা হয়েছিল। একই সাথে মত প্রকাশ করার কারণে আমাদের প্রয়াত ডক্টর জাফরুল্লাহ স্যারকে মাছ চুরির মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। তো 17 বছরে তো আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের একটা চিত্র আমরা দেখেছি, কিন্তু সেই চিত্র থেকে কি আসলে এখন পর্যন্ত আমরা বের হতে পেরেছি কিনা, বা বর্তমান সময়ে বা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নির্বাচিত সরকারের কাছ থেকে যে ধরনের বৈশিষ্ট্য প্রত্যাশা করেছিলাম যে সরকার ক্ষমতায় যদি আসে তাহলে সরকারের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে, সেগুলো আসলে আছে কিনা। যদি আমরা লক্ষ্য করি যে বর্তমান সরকারের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে কিনা, তাহলে আমাদের কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে এই প্যাটার্নটা আসলে মূলত বদল হয়েছে। আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্টের নামে সাংবাদিকদেরকে তাদের যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি যে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান ভাইকে কিভাবে গ্রেফতার করা হয়েছিল, তার জন্য আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু এখনকার চিত্র কিন্তু একদমই ভিন্ন। এখন যখন সরকার কোনো সমালোচনা করা হচ্ছে, যখন কোনো কার্টুন শেয়ার করা হচ্ছে বা যে কোনো ধরনের ফটোকার্ড শেয়ার করা হচ্ছে, তখন কিন্তু আর সেই সাইবার সিকিউরিটি অ্যাক্টে কিন্তু মামলা দেওয়া হচ্ছে না বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু মামলা দেওয়া হচ্ছে না। এখন সরাসরি মানহানি মামলা দেওয়া হচ্ছে এবং ধরে গিয়ে ওই এলাকাতে, আমি যেহেতু জাতীয় যুব শক্তি করি, আমার জাতীয় যুব শক্তি ঠাকুরগাঁও জেলা কমিটির একজন যুগ্ম সদস্য সচিব, যিনি আমাদের বর্তমান সরকারের এলজিআরডি মিনিস্ট্রি দায়িত্বে যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন এবং তাকে সেই মন্তব্য করার কারণে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাকে কোনো ধরনের জামিন দেওয়া হয়নি। আমাদের আইনজীবী মারফত আমরা জানতে পেরেছি যে যিনি জাজ, যে কোর্টে এই মামলাটি বর্তমানে আছে, সেই জাজ পর্যন্ত শঙ্কিত। যদি তাকে জামিন দেওয়া হয় তাহলে হয়তো সেই বিচারকের উপর কুদৃষ্টি পড়তে পারে বা সেই বিচারক হয়তো সরকারের রোষানলে পড়তে পারে। তো মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের যে চিত্র, সেটি কিন্তু আসলে বন্ধ হয়নি। সেই চিত্র কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা একটা পলিটিক্যাল প্র্যাকটিসে পরিণত হয়েছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে পলিটিক্যাল প্র্যাকটিসটা, এটা কিন্তু কখনো শেষ হয় না। একটা প্র্যাকটিস যখন স্টার্ট হয়, এই প্র্যাকটিসটাকে বন্ধ করার জন্য কতগুলো উদ্যোগ আমাদের পক্ষ থেকে, রাজনৈতিক উদ্যোগ কিন্তু প্রয়োজন হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু সেই ধরনের রাজনৈতিক উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করছি না। এবং বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এই ধরনের উদ্যোগ যদি গ্রহণ করা যদি না হয়, যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা কি করতে পারি। আগে যে প্যাটার্নে যেভাবে দমন নিপীড়ন করা হতো, এই দমন নিপীড়নের প্র্যাকটিস থেকে যদি আমরা বের হতে না পারি, সে উদ্যোগ যদি গ্রহণ করা যদি না হয়, তাহলে কিন্তু আবারও হয়তো
আমরা সেদিকেই যাচ্ছি যেদিকে শেখ হাসিনা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো মানবাধিকার। মানবাধিকার বাংলাদেশের মধ্যে মানবাধিকার কমিশন বলে একটা কমিশন আছে, যেটা 2009 সালের আইন দ্বারা পরিচালিত। লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ ফ্যাসিজম শুরু করেছিল যখন তারা ক্ষমতায় আসছিল। কিভাবে তারা আসলে মূলত ফ্যাসিজমটা শুরু করেছিল? তারা শুরু করেছিল মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করার মাধ্যমে। তারা 9 সালে এমন একটা আইন প্রণয়ন করছে যে আইনের পূর্ণ কর্তৃত্ব সরকারের হাতে বিদ্যমান। অর্থাৎ একটা মানবাধিকার কমিশন সে চাইলেও সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারে না, কারণ সেই সরকারের স্বাধীনভাবে তদন্ত করার কোনো ধরনের এখতিয়ার সেখানে নাই বা ছিল না। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ এসেছিল যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025, যেটাতে স্বাধীন তদন্ত কমিশন বা স্বাধীনভাবে তদন্ত করার একটা ক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মানবাধিকার কমিশন অধ্যাদেশের সাথে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ যে অধ্যাদেশ, যেটা পরবর্তীতে আইন করা হয়েছে কয়েকদিন আগে, সেই আইনের একটা যোগসাগর আছে। জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশের ধারা 5-এর মধ্যে বলা আছে যে যদি অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ, হত্যার অভিযোগ যদি কেউ উত্থাপন করতে চান, তাহলে তাকে 2025 সালের যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ আইন হয়েছে, সেই অধ্যাদেশের অধীনে গঠিত কমিশনের কাছে সে অভিযোগ দায়ের করা যাবে এবং সেই কমিশন সেটাকে নিরপেক্ষ তদন্ত করতে পারবে। কিন্তু মানবাধিকার কমিশন অধ্যাদেশ যখন বাতিল হয়ে গেল, তখন কিন্তু এই কমিশন হয়ে গেল 2009 সালের কমিশন, যে 9 সালের কমিশন সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে সুরক্ষা দেয়া হয়েছে, আমাদের দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু আদৌতে এই ক্লজ রাখার মাধ্যমে, অর্থাৎ ধারা 5-এর মাধ্যমে আমাদেরকে আজীবনের জন্য অরক্ষিত করে ফেলা হয়েছে। এবং আমি সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে এই কাজটা কেন করা হলো। এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যারা ছিলেন, তাদের মধ্যে বিএনপির যারা নেতাকর্মী তারাও কিন্তু ছিলেন। অর্থাৎ এটি এমন একভাবে এই আইনটিকে প্রণয়ন করা হয়েছে যেখানে আমাদের দায় মুক্তি দেওয়া হয়নি, বরং আমাদেরকে সারা জীবন আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে রাখা হয়েছে। এবং আমরা বলবো যে এই যে সরকার মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সাথে যে একটা প্রতারণা করলো, সেটি একদম অনাকাঙ্ক্ষিত ছিল এবং এর দায় একমাত্রই বর্তমানের এই বিএনপি সরকারের। একই সাথে বলবো যে বাংলাদেশের নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘনের যে কাজ হয়েছে এতদিন ধরে, সেটি হলো গুম। আমরা ফর দ্য ফার্স্ট টাইম 55 বছরে আমাদের হাতে একটা সুযোগ এসেছিল যে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের মাধ্যমে গুম করলে শাস্তি পেতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তির বিধান আছে, এই সংক্রান্ত একটা আইন আমরা পেয়েছিলাম, কিন্তু সেটাকে আমরা পরবর্তীতে আইনে পরিণত করতে পারিনি। অর্থাৎ এখন বর্তমানে ওই আইনটাকে যখন বাতিল করা হলো, আইসিটি ট্রাইব্যুনালে শুধুমাত্র সিস্টেমেটিক অনেক মানুষকে একসাথে গুম করলে এটার একটা প্রতিকার হয়তো পাওয়া যাবে, কিন্তু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে এককভাবে যদি কাউকে গুম করা হয় তার কিন্তু প্রতিকার নেই এখন বর্তমানে বাংলাদেশে। অর্থাৎ গুম নিয়ে কোনো আইন কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে নাই। 17 বছরে শেখ হাসিনা যেরকম ভাবে গুমের কালচারটাকে তারা জারি রেখেছিল, সেই কালচার কিন্তু আবার শুরু হলো এই আইন বাতিল করার মাধ্যমে, এই অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে। তো এটি আসলে জাতির জন্য দুর্ভাগ্য এবং অবশ্যই এটি বিএনপির জন্য একটি কলঙ্ক। আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো আমরা অবশ্যই স্পষ্ট করব। এই সরকার বর্তমানে আসার পরে যেটি শুরু করেছে যে ক্ষমতা কাঠামোর হ্রাস হয় বা ক্ষমতা কমে যায় বা জবাবদিহিতার আওতায় আসার সুযোগ রয়েছে, এই ধরনের সকল রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মধ্যে একটা সরকারকে অ্যাকাউন্টেবল করার জন্য দুইটা ওয়ে থাকে, একটা হলো একটা স্বাধীন মানবাধিকার কমিশন, অন্যটি হলো একটি স্বাধীন বিচার ব্যবস্থা। স্বাধীন মানবাধিকার কমিশন সেটি আমরা করতে পারলাম না, এবং একই সাথে আমাদের যে বিচার বিভাগের যে স্বাধীনতা, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, সেটি কিন্তু আমরা করতে পারিনি। অর্থাৎ এরকম ভাবে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু ফ্যাসিবাদী প্রবণতা। এই প্রবণতার দিকে যদি বর্তমান সরকার হাঁটতে থাকে, তাহলে এটা কিন্তু তাদের আবারও দীর্ঘমেয়াদী ক্ষমতার বাইরে থাকার একটি বড় কারণ হবে। আমরা আশা করবো যে সরকার এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসবেন। অভ্যুত্থান হয়েছে, সবার মাইন্ডসেটের একটা বড় পরিবর্তন হয়েছে, জেনারেশন দেশ নিয়ে কথা বলা শুরু করেছে, ইয়াং জেনারেশন দেশ নিয়ে একটা সোচ্চার ভূমিকায় আছে। তো সরকার যদি পিপলস ইয়ুথদের পালস যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু সরকারকে আবারও
একটা অভ্যুত্থানের মুখোমুখি কিন্তু হতে সরকারকে হবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সরকার যেন এইসব বিষয়গুলো তো অবশ্যই যেন দৃষ্টিপাত করেন এবং একই সাথে মানবাধিকার কমিশন অধ্যাদেশ যেটাকে বাতিল করা হয়েছে সেটাকে যেন অবশ্যই বিরোধী দলের সাথে কথাবার্তা বলে যেন আবারও যেন পাশ করা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট তারিকুল ইসলামকে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন change tv.press এক ফোঁটা হলুদ নেই।